একটা কভার লেটার আপনার কাজ পাইতে হেল্প করবে, এবং একটা কভার লেটার আপনারা ধ্বংস করার জন্য হেল্প করবে, দুটোই করবে। হ্যাঁ, সো কভার লেটারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে আগে আমাকে বুঝতে হবে আমি কভার লেটারটা যে দিব, কাকে দিব, কেন দিব, কিভাবে দিব। ওকে, সো আমি শুরু থেকে আপনাদের সাথে একটু কথা বলি। আমাদের আজকের বিষয়টা থাকবে আমরা কাদেরকে কিভাবে করে আমি কভার লেটারটা দিব। প্রথম বিষয়টা থাকবে কাকে দিব। প্রথম বিষয় থাকবে কি? কাকে দিব। দ্বিতীয় বিষয় থাকবে হচ্ছে কেন দিব। তৃতীয় বিষয় হচ্ছে কিভাবে দিব। আজকে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রথমে আমরা চাইলেই যে কাউকে কভার লেটার দিব বা যে কোনো জবের জন্য আমরা অ্যাপ্লাই করে ফেলবো, বিষয়টা যেন এমন না হয়। দেখেন, জব ইউ মাইট লাইক, এখানে সার্চ নামে একটা অপশন আছে না? আমরা চাইলে এখানে কিন্তু বিভিন্ন জব টব সার্চ করতে পারি। ফর এক্সাম্পল, আপনি হচ্ছেন সার্ভিস দিবেন ইনস্টাগ্রাম নিয়ে, লিড জেনারেশন নিয়ে, ফেসবুক অ্যাডস নিয়ে। ধরেন আপনি ফেসবুক, আপনি অ্যাডস রিলেটেড সার্ভিস দিবেন, রাইট? তাহলে আমি এখানে কিছু অ্যাডস এর কথা বলি। এখানে ফেসবুক অ্যাডস, রাইট? আপনি আরো সার্ভিস দিতে চাচ্ছেন, আমি এখানে এজ এ কিওয়ার্ড টাইপের আমরা লিখতে পারি। কি হিসাবে? কিওয়ার্ড হিসাবে লিখতে পারি। একটা লিখতে হবে, বিষয়টা এরকম না। আপনি ইনস্টাগ্রামের অ্যাডস দিবেন, অ্যাডস। আপনি গুগল অ্যাডস দিবেন, আপনি এই টাইপের সার্ভিস গুলো দিতে চাচ্ছেন, রাইট? আমরা সার্চ বারে এসে সার্চ করলাম। এখন এখানে একটা অপশন আছে, দেখতে পাইছি। কি অপশন? সেভ সার্চ। আমি যখন সেভ সার্চে যাব, আমি কিছু জিনিসকে সেভ করে রাখবো। কেন সেভ করে রাখবো? একটা জিনিস বলা আছে, ভালো করে একটু দেখবেন। অনেক সময় না অনেক জিনিস, খুঁটিনাটি জিনিস না খুঁজতে হয়। আপনারা হয়তো খোঁজেন না, হয়তো অপেক্ষায় থাকেন যে হয়তো আপনাদেরকে কেউ না কেউ এসে সেই সিক্রেট বিষয়গুলো দিবে। সিক্রেট বিষয় না ফাইন্ড আউট করে নিতে হবে আপনাকে। কেউ দিবে এই জন্য ওয়েট করবেন, কেউ দিবেই না পৃথিবীতে। কিছু জিনিস নিজেদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়। একটা ডিজিটাল মার্কেটারের কাজ কি? আপনারা যদি অন্য কোনো সেক্টরে থাকতেন, তাইলে আমি মনে করতাম যে হয়তো আপনারা রিসার্চ করার মেন্টালিটি ডেভেলপ হয় নাই। একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার যদি বলি, বা গ্রাফিক ডিজাইন, সে রিসার্চ করতে পারে তার ওই ক্ষেত্রটা। কিন্তু আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করে, আমরা একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে চাই। তাহলে একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে গেলে বিভিন্ন ক্যাটাগরিতে রিসার্চ করতে হয় আমাদেরকে। এক কেন্দ্রিক ক্যাটাগরিতে আমরা রিসার্চ করতে পারি না, করি না। তাহলে আপনার প্রোফাইল এবং আপনি হচ্ছেন একটা ব্র্যান্ড হবেন, তাহলে আমার সিক্রেট বের করতে হবে না যে এখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আমি কাজ করলে, কি কি জিনিসগুলো আমি খুঁটি খুঁটি বের করতে পারলে আমি নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারবো। সবই খুঁজতে হবে। হ্যাঁ, সবই চোখের সামনেই থাকে, কিন্তু খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয়, নিজে নিজে পড়ে নিতে হয়। আমি সবসময় একটা ক্লাসে কথা বলি, আমি আজ পর্যন্ত যে জায়গাটাতে আমি আসছি, দাঁড়াইছি, আমাকে এখানে একটা হেল্প কেউ করে নাই, আমার কোনো ইনস্ট্রাক্টর নাই। আমি যা পাইছি গুগল থেকে, ইউটিউব থেকে। ইউটিউবে তখন ছিল না, এখন না আসছে, এখন অনেক কিছু দেখতে পাই, হাজার হাজার ভিডিও আছে, কন্টেন্ট দেওয়া আছে। তো আমাকে খুঁজে খুঁজে বের করে 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 বুঝে নিতে হয়েছে যে আসলে কি। এটা কথা বলতেছিলাম, সেভ সার্চ। Saving this search will save the query and all the filters that are currently applied. Result from your saved search will appear in my feed. আমার এই ফিডে সবসময় কি, আমার এই সার্চ করা জিনিস যেগুলো আমি সেভ দিয়ে রাখি, এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত আমার কাছে শো করবে। তাহলে আমাকে প্রতিবার সার্চ করার প্রয়োজন নাই। আমি কিন্তু কি করলাম, কিওয়ার্ড টাইপের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করতেছি। আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করব, বা আমার সার্ভিস বা আমার প্রোফাইলটা যা দিয়ে আমি দিছি, নিশ্চয়ই আপনার প্রোফাইলের মূল কিছু কিওয়ার্ড আছে না, যেটা আপনি বেশি সার্ভিস দিবেন বা বেশি কথা বলতেছেন, ওইটা দিয়ে সার্চ করে সেভ সার্চের মধ্যে সেভ করে রাখলেন। ভেরি সিম্পল। তখন আপনার এই সেভ সার্চের মধ্যে এটা সেভ হয়ে থাকলে আপনি খুব সহজে এবং পাবেন। এবং অবশ্যই শর্টে এসে রিলিভেন্স দেওয়া দরকার নাই, কিছুই দেওয়ার দরকার নেই, নিউজটাই দিবেন, অর্থাৎ রিসেন্ট যেটা আসছে। এটা কি চাইতেছেন? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, বাজেট, এগুলো কিন্তু সব কি জব। ওকে, আমি সেভ জব না, সার্চ জব, আমি কিন্তু জব খুঁজতেছি।
সো এখানে ডিজিটাল মার্কেটিং একজন স্পেশালিস্ট চাইছেন, এতক্ষণ আগে একটা পোস্ট করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন সে কি কি টাইপের কাজ চায়। যদি একটু পড়তে চান ফাইন, তাহলে এটাতে ঢোকেন, আমরা একটু পড়ে নেই। উনি ডিজিটাল মার্কেটিং স্পেশাল, এখানে কি কি দেখার বিষয় আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এইটা পড়ার আগে অথবা আগেও পড়তে পারেন, পরে এদিকে দেখতে পারেন, ইচ্ছা আপনার ইচ্ছা, যেটাই করেন না কেন আপনাকে দুটো কাজ করতে হবে। এক, পুরো জব ডিটেলস পড়তে হবে, দেখতে হবে। যেহেতু আপনার ফার্স্ট জব, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অবশ্যই একটা কানেকশন আছে আপনার। যেমন এই প্রোফাইলে ওনার কানেকশন কয়টা আছে? ওনার অ্যাভেলেবেল কানেকশন হচ্ছে 50টা। অ্যাভেলেবেল কানেক্ট আছে কয়টা? 50টা। এইটার জন্য সেন্ড এ প্রপোজাল ফর এত। উনি যখন অ্যাপ্লাই করবে কোন একটা জবে, এক একটা জব কিন্তু এক এক রকমের হয়, এক একটা জব এক এক রকমের হয়। কিরকম? আমি কিছু এক্সাম্পল দেখাইতেছি, একটা এক্সাম্পল দেখলে আপনি বুঝবেন। এটা ওপেন করি, কয়েকটা ওপেন করি। শপিফাই মার্কেটিং এ অ্যাড অ্যানালাইসিস কনসাল্টিং, এটা দরকার নাই। গ্রাফিক্স এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, এটাও দরকার নাই। B2B লিড জেনারেশন দরকার নাই। সার্চ পোস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি দরকার নাই। মিডিয়া বাই ফেসবুক এন্ড গুগল, আচ্ছা ধরে নিলাম আমরা এটাতে ঢুকি। আমরা আরো কিছু খুঁজবো এখানে। ভিডিও এডিটর, ফটোশপ দরকার নাই। ওকে, ফেসবুকের পিক্সেল নিয়ে কাজ, পিক্সেল পারলে আপনি পিক্সেল নিয়ে অ্যাপ্লাই করবেন, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, এখানে আমরা একটা পাইলাম, রাইট? সো আমরা এইগুলোতে ঢুকি। খেয়াল করে দেখেন অ্যাভেলেবেল কন্টাক্ট আছে এই কয়টা। আপনি যদি প্রপোজাল পাঠাতে যান তাহলে কোন প্রপোজালে কতটা কন্টাক্ট কানেক্ট আপনার চলে যাবে। এই প্রপোজাল যদি আপনি পাঠান তার কানেকশন চলে যাবে হচ্ছে 8টা। এইটা যদি আমি পাঠাই কানেকশন চলে যাবে 12টা। এটা যদি আমি পাঠাই কানেকশন চলে যাবে আমার 16টা। এটা যদি আমি পাঠাই এখানে হচ্ছে 16টা। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি কানেকশন চোখ বন্ধ করে পাঠানো শুরু করি, আমার এই 50টা কানেকশন শেষ হতে সময় লাগবে। ফার্স্ট জবের ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে, ধরেন আপনি এটা পড়ছেন, এখানে যা আছে আপনি দেখলেন, আপনার সাথে যায়, আপনি কিছু কাজ পারেন না, কিছু কাজ আপনি পারেন না, অনেকটাই পারেন, লাইক 50% পারেন, আবার 50% পারেন না। এই যে আপনি 50% কাজ পারেন না, বাকিটা পারেন, কিন্তু অ্যামাউন্ট বেশি। আপনারা কি করেন? সেটাতে অ্যাপ্লাই করার ট্রাই করেন। এই কাজটা আমরা ভুলেও করব না। আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে আমি যেটা পারি, যা এখানে ডিটেলস উনি বলেছেন তা আমি কত পার্সেন্ট পারি। আপনাকে কমসে কম 80% আপ, আই মিন A+ পাইতে হবে। আপনি যেহেতু আপনার ফার্স্ট জব, রাইট? আপনি ফার্স্ট কি করবেন? ওটাতে অ্যাপ্লাই করতেছেন, এবং উনি যদি আপনাকে জবটা দিয়েই ফেলেন, আর দেওয়ার পর যদি আপনি পারফেক্ট ওয়েতে এটাকে সাবমিট করতে না পারেন, আপনার রেপুটেশনটা নষ্ট হচ্ছে। সেই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা দেখা যে উনি যে কাজটা আমাকে দিয়ে করাবে সেটাকে, জবের প্রপোজাল যেটাকে বলি বা জব ডিটেলস বলি, সেটাকে ভালো করে পড়া, একবার না কয়েকবার পড়েন। প্রপোজাল পাঠানোর ক্ষেত্রে বা কভার লেটার পাঠানোর ক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো প্রয়োজনই নেই। একদম সিম্পল, এটা ফাইবারের মতো না। ফাইবার যেটা আমরা করতাম যে খুব কম সময় থাকতো, দ্রুত তৈরি করে পাঠাইতে দিত। আপনি আরামসে সময় নিয়ে 1 ঘন্টা সময় লাগে পোস্ট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু পারফেক্ট ভাবে পোস্টটা করেন যেন উনি পড়া মাত্রই বা দেখা মাত্রই যেন আপনার কাছে আসতে বাধ্য হয়। ওনাকে বাধ্য করতে হবে। আমরা কিন্তু কন্টেন্ট পড়াতে মানুষকে বাধ্য করি, সেটা জানেন? ফেসবুকে একটা কন্টেন্ট সিমোরে ক্লিক করে পুরোটা পড়ছেন, আপনি পড়েন নাই, এত ভালো মানুষ আপনি না, আপনার হাতে তো সময় নেই, কিন্তু আপনি পড়ছেন কেন? ও আপনাকে পড়াইছে। ওই কন্টেন্টে এমন ভাবে লেখা ছিল যে আপনাকে ওই জায়গাটাকে ও আটকে রাখতে, আপনি বিজি আছেন তারপরে আপনাকে আটকে রাখছে। সো আপনাকেও তাই করতে হবে। ক্লায়েন্টের সাথে এই অ্যাটিটিউডটা আপনাকে, মানে আপনার ডেভেলপ করতে হবে, যেন ও আমার কভার লেটার পড়ার পর 100% ও আমার কাছে আসে। তাহলে আমার কভার লেটারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেখানে আমি পড়বো সে কি কি সার্ভিস নিতে চাচ্ছে। সবগুলো কভার লেটার যেগুলো যেগুলো আপনার আছে, যেগুলো যেগুলো আপনি আপনার সাথে রিলিভেন্ট মনে হয়, সার্চ করে দেখছেন মিলে যাচ্ছে, সেগুলো আপনি আগে পড়েন। কি কি সার্ভিস দিচ্ছে বা উনি চাচ্ছে সেগুলো ভালো করে পড়েন, তা থেকে বুঝছি। এবং ওইখানে কি টাইপের চাচ্ছে সেটা আপনি দেখেন।
উনি যেমন ফিক্সড প্রাইস চাইতেছে, উনি এক্সপার্ট খুঁজতেছে, রাইট? এবং আমরা যদি এগুলো আটটু পড়ি, আটটু দেখি ওনার আওয়ারলি চাইতেছে কিনা, নাকি এটা প্রজেক্ট বেস চাইতেছে, কতদিনে চাইতেছে, কোন লেভেলে চাইতেছে, এটা দেখেন। এক্সপার্ট লেভেলের গুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি লুজার হবেন। কেন লুজার হবেন জানেন? আপনি দেখুন এক্সপার্ট হন নাই, যদিও প্রোফাইল ইলেকশন, বাট ফার্স্ট জব না। এইটা দেখে ওকে অ্যাপ্লাই করে ফেলবে, চিন্তা 12টা কমটা কিন্তু বেশি তো না, আমি অ্যাপ্লাই করে ফেলি দেখি কি হয়, টাকা অনেক বেশি তো। এটা করা যাবে না, কারণ অনেক বড় প্রফেশনাল ক্লায়েন্ট কিন্তু আপওয়ার্কে আছে। আপওয়ার্কে স্ক্যামিংটা খুব কম হয়, হয় না তা না, হয়, কম হয়। সো এটা করা যাবে না যে এখানে একটা এক্সপার্ট চাইছে, আপনার কাছে মনে হইলো আমি কিছু কিছু পারি, টাকা অনেক বেশি দিবে, আমি এটা অ্যাপ্লাই করে ফেলি। নো, এটা করা যাবে না। এবং এটা ফিক্সড একটা রেটে উনি কাজ করাবেন, এটা আওয়ারলি না, ফিক্সড রেটে এটা আওয়ারলি করাবেন। ওকে, কতক্ষণ করাবেন সেটা বলে দেওয়া হয়েছে। চাইলে আপনি প্রজেক্ট হিসেবে করতে পারেন, ওয়ান টাইম প্রজেক্ট, একবার এটা কমপ্লিট সে করে দিবে। ইন্টারমিডিয়েট সে খুঁজতেছে, যে ইন্টারমিডিয়েট যেহেতু খুঁজতেছে এবং কানেকশন কম আছে, যদি মনে হয় হ্যাঁ আমি এগুলা পারি, তাহলে আমি এটা করবো না, এটা করবো না। তবে আমরা শুধু এইটা দেখে অ্যাপ্লাই করবো বিষয়টা না। চলে আসবো ডান পাশে। ডান পাশে ক্লায়েন্ট সম্পর্কে কিছু ডিটেলস পাবো। কি ডিটেলস পাবো? পেমেন্ট মেথড নট ভেরিফাইড। পেমেন্ট মেথডটা কি? তার ভেরিফাইড না। এখন এই যে ভেরিফাইড যে পেমেন্ট মেথডটা না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের তার কাজটা করবেন কি করবেন না বুঝে শুনে করা উচিত। টু জব পোস্টেড, উনি জব পোস্ট করছেন কয়টা? 2টা। ওনার কি একটা জব পোস্ট করছেন, ওনারটাও পেমেন্ট ভেরিফাইড না, উনি ইউনাইটেড স্টেট এর আমেরিকার। আমরা এখানে কিছু জিনিস দেখবো, এনারটা পেমেন্ট ভেরিফাইড, খেয়াল করে দেখেন। এবার এই পেমেন্ট ভেরিফাইড, ইউনাইটেড কিংডমের ভালো জায়গার, ওনার 7টা জব পোস্টেড হয়েছে, এর মধ্যে উনি এত টাকা খরচও করছেন, 4জনকে হায়ার করছেন, রাইট? এই ব্যক্তির কাজ আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। কেন করতে পারবেন? কারণ একে তো পেমেন্ট ভেরিফাইড, সে আমেরিকার, ইন্ডিয়া, পাকিস্তান এরকম না, সে কিছু টাকা খরচ করছে। যদি এমনও হয় পেমেন্ট ভেরিফাইড, মানে আমি যদি আরেকটা দেখাই, খেয়াল করে দেখেন, এটাও পেমেন্ট ভেরিফাইড, কত টাকা খরচ করছে দেখছেন? অনেক টাকা কিন্তু খরচ করছেন, অনেককে উনি হায়ার করছেন। তার মানে এদের কাজগুলো আমরা ডেফিনেটলি করবো। তবে এদের কাজের ক্ষেত্রেও বুঝে নিতে হবে ক্লায়েন্ট আসলে কোন জায়গায়, কি টাইপের সার্ভিস চাইছে। যখন আপনার ক্লায়েন্টের সার্ভিস গুলো মিলে যাবে, কানেকশনটা কম থাকবে, অনেক কম থাকবে, সেই ক্ষেত্রে একটা চান্স নিতে পারেন। তার মানে এই না যে আমি দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে আমি অ্যাপ্লাই করবো। আপনি চাইলে এদেরকে অ্যাপ্লাই করতে পারেন, এটা পেমেন্ট ভেরিফাইড, কিন্তু এ কিন্তু এক্সপার্টের কথা বলে নাই। আওয়ারলি রেট কত দিবে? $20 থেকে $35 আওয়ারলি রেট দিবে। কারণ আপনি হয়তো দেনও নাই, রাইট? আপনি এরকম হয়তো দেন নাই। উনি কি চাইছে উনি কিন্তু বলে দিছে, ওনার কি লাগবে, কোন টাইপের কাজে লাগবে সেটা কিন্তু বলে দিছে। তাহলে এই ধরনের ব্যক্তিদেরটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তবে এটাও মাথায় রাখতে হবে, অ্যাপ্লাই করবেন তখনই যখন আপনি দেখবেন এর সব কিছু আপনি একদম 100% পারেন নিশ্চিন্তে। তখন আপনি রিস্ক নিতে পারেন, এই যে 16টা কন্ট্রাক্ট মানে কানেক্ট খরচ করতে পারেন। কিন্তু যদি আমাকে পার্সোনাল সাজেস্টের কথা বলেন যে স্যার আসলে এখানে আপনার ওপিনিয়নটা কি, আমার ওপিনিয়ন হচ্ছে আপনি আগেই অনেক বেশি কানেকশন খরচ করেন না। কারণ এই যে 50টা তো সামনের মাসে আস্তে আস্তে 30 দিনের মাস হয়। 30 দিনে আপনি কয়টা অ্যাপ্লাই করতে পারবেন হিসাব করে দেখেন না। 5টা অ্যাপ্লাই করতে পারবেন, 5টা 10 করে হলো তো 5 10 50 টাকা গেল, শেষ। তাহলে আপনি সারা মাস বসে 5টা অ্যাপ্লাই করতে পারতেছেন ফ্রিতে। কিনে নিলে ডলার খরচ করে সেটা ভিন্ন হিসাব। আর ফ্রিতে যদি 5টাই হয়, 5টা কেন আমি সবচেয়ে বেটারটা না করি, যেটা আমার সাথে 100% মিলবে, যেটা আমি পারবো, যে হ্যাঁ আমি এটা পারবো, পুরোটাই পারবো, কানেকশনও কম আছে, যতটুকু কম থাকবে তত আপনার জন্য ভালো। ওই যে 8টা দেখছিলাম, এরকম এই ধরনের ব্যক্তিদের গুলোকে অ্যাপ্লাই করলে বেশি অ্যাপ্লাই করার চান্স পাবেন। টার্গেট হওয়া উচিত যে আমার যদি 50টা কানেকশন থাকে, আমি অ্যাটলিস্ট যেন 7 থেকে 8টা পাঠাইতে পারি, 7 থেকে 8টা যেন পাঠাইতে পারি। কারণ কি জানেন, অপশন যখন বেশি থাকে অপরচুনিটি তখন বেশি ক্রিয়েট হয়, অপশন কম অপরচুনিটি কম। আপনি যে 16 যদি আছে, কয়টা পাঠাইতে পারবেন হিসেব করে দেখেন তো। 4টা পাঠাইতে পারবো না আমরা, 3টা পাঠাইতে পারবো।
3টা মতো পাঠাইতে পারবো। 3টা পাঠায়া আপনি পাবেন কোনো গ্যারান্টি আছে? 7টা পাঠালে কিছুটা পাইতে পারেন, কারণ কি জানেন, আমাদের ফার্স্ট জব তো, ফার্স্ট জবটা রিল্যাক্সে নেওয়া ট্রাই করেন, ফার্স্ট জবটা টেস্ট করার ট্রাই করেন, ফার্স্ট জব থেকে ক্লায়েন্টের কাছ থেকে ভালো একটা রিভিউ নেওয়ার ট্রাই করেন, যেটা আপনার অনেকগুলো জব পাইতে সাহায্য করবে। রিকমেন্ডেশনটা নেন ক্লায়েন্টের কাছ থেকে। স্যার মানে কারো কারো কানেকশন বেশি কেন? আমার যেমন 120 কানেকশন। আপনি মুরব্বী মানুষ তো তাই। দিলেন একটা বিসি গলা। কারো কারো না, এটা প্রোফাইলের উপরে ডিপেন্ড করে, প্রোফাইলের বয়সের উপরে ডিপেন্ড করে অনেক কিছু, যে ওই প্রোফাইলটা কবে স্যার আসছে, একটা কতদিন আছে। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আনভেরিফাইড আর ভেরিফাইড এর মধ্যে আমি একটু ক্লিয়ার হতে পারলাম না, স্যার। মানে হচ্ছে পেমেন্টটা দেওয়ার সময় কি মানে প্রবলেম হবে এরকম কিছু একটা? কোথায় কোথায় লেখা? ওই যে আনভেরিফাইড পেমেন্ট মেথড, আনভেরিফাইড আর ভেরিফাইড এর মধ্যে, এটা বুঝলাম না আসলে actually। পেমেন্ট মেথড ভেরিফাইড, একটা পেমেন্ট মেথড ভেরিফাইড না, নট ভেরিফাইড। আনভেরিফাইড কোথায় আবার আছে? হ্যাঁ, ওই তো নট ভেরিফাইড, ওটার কথা বলতেছি স্যার। মানে এটা হ্যাঁ, আসলে বুঝলাম না। পেমেন্ট মেথড ভেরিফাইড বলতে সে এখন পর্যন্ত কাউকে কোনো কাজ করাই নাই, পেমেন্ট করেই নাই, ও আচ্ছা 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 আচ্ছা। নতুন ক্লায়েন্ট, এক কথায় শেষ। নতুন হুম। বলতে কি, উনি 2টা জব পোস্ট করছেন কিন্তু এখন পর্যন্ত হায়ার করেন নাই। উনি কবে থেকে আছেন? 22 সাল থেকে আছেন। ও তখন থেকে আচ্ছা আচ্ছা। করছেন। এইটা বোঝা জি যাইতেছে। স্যার। ইনিও এনার ক্ষেত্রে কি, উনি একটাই জব পোস্ট করছেন। জব পোস্ট কটা করছেন? একটা। ওনারটাও পেমেন্ট ভেরিফাইড না, উনি রিসেন্টলি জয়েন করেছেন, রাইট? তাহলে এই যে রিসেন্টলি, একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটা রিস্ক নিতে পারি আমরা কিরকম, সেটা হচ্ছে উনি রিসেন্টলি জয়েন করেছেন, সো এটা ভালো না মন্দ এটা বোঝার আমাদের আসলে কোনো ওয়ে নাই, মানে আমরা বুঝবো না, বাট এটাতে কেউ না কেউ অ্যাপ্লাই করবি মাস্ট। এখন জব পোস্টও করছেন একটা, যদি এরকম আমরা দেখি যে ওনার পেমেন্ট ভেরিফাইড না, উনি অনেক পুরনো, জব পোস্ট করছেন অনেকগুলা, কিন্তু কাউকেই নেয় নাই। যেমন এখানে যদি একটা এক্সাম্পল দিই আমি, খেয়াল করে দেখতে হবে, ওনার 7টা জব পোস্টেড হয়েছে, উনি এত পার্সেন্ট মানুষকে হায়ার করছেন, একটা জব ওপেনও আছে, এবং এইগুলোর মধ্যে থেকে সে অনেক বেশি খরচও করছে, কিন্তু করছে না 2022 থেকে। যদি এরকম হতো, ওনার পেমেন্ট ভেরিফাইড না, এক, দুই, ওনার জব পোস্ট করছেন অনেকগুলা, কোনো ডলার মলার খরচ করেন নাই, কিছুই করেন নাই, তাহলে এখানে মনে হতে হয় যে ওনার স্ক্যামিং টাইপের কিছু একটা আছে। যদিও স্ক্যামিং গুলো করতে পারেন অনেকে, ছেড়ে দেয় বা চলে যায়। আবার এখানে 100টা জব পোস্ট করছে, এত পার্সেন্ট উনি হায়ার করে, ওনার হায়ারিং রেটটা অনেক বেশি মোটামুটি। তবে যদি হায়ারিং রেটের কথা বলা, এর থেকে আবার এরটা বেশি, যদিও খরচও করছে বেশি, স্বাভাবিক, জব পোস্টও তার বেশি। এবং এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে কি 9 জন, এতজনকে উনি হায়ারও করছেন, এটা অনেক বেশি মানুষকে হায়ার করছেন, অনেক বেশি টাকা খরচ করছেন। কিন্তু যদি এরকম হতো, পেমেন্ট ভেরিফাইড না, এবং উনি হচ্ছেন এই ইন্ডিয়া টিন্ডিয়া পাকিস্তান বা উগান্ডা এই টাইপের জব পোস্ট করছে কিন্তু কাউকে হায়ার টায়ার করেনি, তাহলে আবার এটা এমন হইতে পারে যে ওনার অনেক পুরনো, তাহলে বুঝতে হবে তার কোনো সমস্যা আছে। ওকে, তো এগুলোকে অ্যাভয়েড করতে হবে, যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে, কিন্তু এইগুলোকে অ্যাভয়েড করার দরকার নাই, কারণ ও তো আসলোই সেপ্টেম্বর মাসে, রিসেন্ট আসছে, নতুন, আসতেই পারে, এবং আসে কিন্তু সে এক্সপার্ট খুঁজতেছে, আবার প্রাইসও কিন্তু কম না। তার মানে এই না আপনি পট করে এটা অ্যাপ্লাই করে ফেলবেন, আপনি তো এই জায়গায় আসেননি, আপনি অ্যাপ্লাই করেন কেন, এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে অনেক ক্যালকুলেশন করে আমাকে কভার লেটারটা রেডি করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কানেক্ট, আপনার কানেক্টের উপরে বেস করে আপনি কানেকশন গুলো খরচ করবেন, কারণ আপনাকে ওই 1 মাস বসে থাকতে হবে। একটা সময় এরকম হবে, দেখবেন, যেটা আমার হয়েছিল শুরুর দিকের কথা বলি, একদম শুরুর দিকের কথা, যখন আমি পাওয়ার পরে টুকটুক করে খালি পাঠাইতাম, বুঝতাম না বুঝতাম যাই হোক, একটা সময় বুঝছি, তারপর যখন পাঠাইতাম, এরপর আমার কাছে কানেকশন পাঠানোর মতো কোনো কানেকশনই নাই। মাসের 10 তারিখে সব কানেকশন শেষ, মাস শেষ হইতে বাকি 20 দিন। এই 20 দিনে যখন ঢুকে এমন এমন কিছু জব পোস্ট আসতো, যে পরীক্ষার সময় প্রশ্ন আসে না যে আপনি সব পারেন কিন্তু সময় আছে 5 মিনিট, কেমন লাগে তো? কমন লাগতো যে আমি সব পারি এখানে, মানে আমার যা দিবে আমি সব, মানে ওরে দেওয়ার পরে আরো অনেক ওরে এক্সট্রা সার্ভিস দিতে পারবো, এবং আমি শিওর যে আমি এটাতে অ্যাপ্লাই করলে আমি পাবোই, আমার কনফিডেন্স লেভেল হাই। দুঃখের বিষয় কি, আমার কোনো কানেক্ট নাই, আমি যে পাঠাবো, তখন শুধুমাত্র নীরবে দেখা ছাড়া কিচ্ছু করার। ওকে, তো এই জন্যই বললাম
যে কানেক্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা খরচ করার আগে 10 বার ভাববেন যে এই জবে আমি অ্যাপ্লাই করব। ওই যে বললাম প্রথমে, কোথায় অ্যাপ্লাই করব, ক্যান অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব, কিভাবে করব, ইম্পর্টেন্ট। শিমুল, জি স্যার। কিছু বলবো? না স্যার, ওই হ্যাঁ, তখন হ্যান্ডেস করছি না, ওইটাই উঠে রয়েছে মেবি। নামাইতে হবে না? স্যার আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, এই কারণে আর নামাইতে পারিনি স্যার। নামাইতে হবে তো, নামাও। কি হাত খুঁজে পাওয়া যেতেছে না? না স্যার। তাহলে হাত খোঁজার দরকার হবে। ওকে, তাইলে আমাদের দুটো জিনিস ক্লিয়ার করলাম আমি। এক, আমাদের লেফট সাইডে বাম পাশে জব ডিটেলস যখন আমরা দেখব, সেই জব ডিটেলস এর কয়টা বিষয় দেখব, কি দিছে, যা দিছে তা আমি কত পার্সেন্ট পারি, দেন ওটা কি প্রজেক্ট বেসিস নাকি আওয়ার বেসিস। চেষ্টা করবেন প্রজেক্ট বেসিসে ফার্স্ট টাইম কাজ করতে। আওয়ার বেসিসে কাজ করতে গেলে আপনি প্যারা খাবেন প্রথম অবস্থায়। যেগুলো প্রজেক্ট বেসিস হয়, ফিক্সড প্রাইসে হয়, সেগুলাকে বিট করার ট্রাই করবেন আগে। কেন বললাম? কারণ আপনারা যখন আওয়ার বেসিসে হবে না, তখন আপনি কতক্ষণ কাজ করছেন, কয় মিনিট কাজ করছেন, কিভাবে কাজ করছেন, সমস্ত ডেটা কিন্তু ওর কাছে যায়, ও দেখতে পায়। টাইম ট্র্যাকার কিন্তু ওর কাছে থাকে। সো ওইটার সাথে ইউজ টু হবেন তখনই যখন আপনি ফিক্সড প্রাইস কাজ করে এটার এনভায়রনমেন্ট বুঝতে পারবেন, তখন, এর আগে না। আওয়ারলি বেসিস যখন দেয় একটা ক্লায়েন্ট, তখন কিন্তু সে অবশ্যই মনিটরিং করবে যে আপনি যে সময়টা ও বলছে, আপনি কেমন সময় দিচ্ছেন, কতটুকু সময় দিচ্ছেন, কি দিতেছেন। আপনি দিনের মধ্যে কয় ঘন্টা কাজ করেন, অনেকে আছে দিনের মধ্যে 1 ঘন্টা কাজ করে চলে গেছে। তো ক্লায়েন্ট তো বলবে যে তুমি তো 1 ঘন্টা টিটি করে কাজ করছো, তুমি কি কাজ করছো, কি কাজ করছেন। একটা কথা মাথায় রেখেন, আপওয়ার্ক এতটাই ফাস্ট, এতটাই আপডেটেড অন্যান্য সকল জায়গা থেকে, আপনি কোন জায়গায় কয়টা ক্লিক করছেন তা ক্লায়েন্টের কাছে যায়। বুঝছেন? আপনি কতক্ষণ ছিলেন, আওয়ার জবের কথা বলতেছি, কতক্ষণ ছিলেন, কই ক্লিক করছেন, কয়টা কাজ করছেন, কোন ব্রাউজারে ঢুকছেন, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট বললে ভুল হবে, প্রতিটা সেকেন্ডে কি অ্যাকশন করছেন, এই টোটালটা কিন্তু ক্লায়েন্টের কাছে যায় যখন আওয়ারলি নেয়। এতটা স্ট্রং ফর এআই। সো অনেকেই মনে করে আওয়ারলি জব পাবো, আমি এটা নাকে তেল দিয়ে ঘুমাই, কাজটা হচ্ছে 5 মিনিটে, ক্লায়েন্টকে বললাম 5 ঘন্টা লাগবে। না, আপনি যে 5 মিনিট করছেন এটা ক্লায়েন্ট দেখছে, বাকি সময় যে ঘুমাইছেন এটাও দেখছে। ওকে, এইখানে কোনো ছলচাতুরি করা কোনো সুযোগ নাই, এটা মাথায় রেখে। এই জন্য বললাম যে আপনাদের ভয় এড়ানোর জন্য আগে ফিক্সড প্রাইসের কাজগুলো করার ট্রাই করবেন বা প্রজেক্টের কাজ করার ট্রাই করবেন, দেন হচ্ছে অন্য জায়গায় অন্য কিছু চিন্তা করবেন। এটা গেল বাম পাশের বিষয়। ডান পাশের বিষয় হচ্ছে আমার কানেক্ট কয়টা খরচ হবে। অবশ্যই পেমেন্ট যদি ভেরিফাইড না হয় তাহলে আমরা কাজ করব না বা অ্যাপ্লাই করব না। আবার যদি পেমেন্ট ভেরিফাইড নাও হয়, কিন্তু যে রিসেন্টলি আসছে, একটাই জব পোস্ট করছে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি রিস্ক নিয়ে, যদি আমার এই বাম পাশে সব ঠিক থাকে, ওকে থাকে, দেন, এর আগে না। আর ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়ান, ওকে, তারপর হচ্ছে গিয়া ওই যে অনেকেই মনে করে দুবাইয়ের অনেক টাকা পয়সা আছে, ধনী লোক, সৌদি আরবের মানুষের অনেক টাকা পয়সা আছে, মন টন বড়, ওরা অনেক কাইস্টা, এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। এই জায়গাগুলোতে কিন্তু অনেক প্যারা নিতে হয়। তরিকুল, স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি কি আমার ফ্রিল্যান্সার আইডি দিয়ে কি হচ্ছে জব পোস্ট করতে পারবো আপওয়ার্কে? বুঝি নাই কথাটা কি। মানে আমার তো সেলার অ্যাকাউন্ট, তো আমি কি বায়ারের মতন আমার সেলার অ্যাকাউন্ট থেকে কি জব পোস্ট করতে পারবো কাউকে হায়ার করার জন্য, এমন কিছু? মানে আপওয়ার্কে হচ্ছে আমার নর্মাল অ্যাকাউন্ট, আমি ওই অ্যাকাউন্ট দিয়ে আমি মানে কাউকে আমি হায়ার করবো এরকম? না মানে ধরেন আমার যে প্রফেশনাল যে অ্যাকাউন্টটা সাইন আপ করা হয়েছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো আমি যদি কাউকে হায়ার করতে চাই, তো আমার এই আইডি দিয়ে কি পসিবল? হ্যাঁ, মানে জব পোস্টও করা যায়? হ্যাঁ, কেন? ও মানে এটা জানতাম না এটা। কেন, আমাদের ফাইবার তো সেম। ও, মানে যেমন ফাইবারে যেমন সেলার এজ এ ফ্রিল্যান্সার হিসেবে হায়ার করা যায়, সেম। বায়ার সেলার যেভাবে যেতে পারি না, জি জি। এখানে আমরা করতে পারবো, যদি এটা বন্ধ করে দেয় কিচ্ছু করার নাই। ও
তবে দুইটা দুইটা অপশনই আছে, কারণ কি আমি যদি কাউকে হায়ার করতে চাই আমার একটা কাজ লাগবে, আমি হায়ার করতে পারবো না। জি জি অবশ্যই। বায়ার অ্যাকাউন্ট যেটা, সেটা শুধু বায়ার, সে জি সার্ভিস দিতে পারে না। মানে যে ফাইবারের সার্ভিস মতন দেয়, সেম। যে সার্ভিস দিবে, সেল দিবে, সে দুটোই, সে নিতেও পারবে দিতেও পারবে। জি স্যার কারণ বুঝতে পারছি। বায়ার অ্যাকাউন্টে কিছু তৈরি করতে হয় না, সেলার অ্যাকাউন্ট বা আমি যে কাজ করব সেল করবো আমার সার্ভিস, তার জন্য আমাকে ক্রিয়েট করতে হয়। জি স্যার। ঠিক আছে, জি স্যার। যেমন ও আবার হাত তুলছে। ওকে, তাহলে আমাদের দুটো বিষয় আমি কনফার্ম করলাম, একটা হচ্ছে জব ডিটেলস, দেন হচ্ছে আমাদের এখানে পেমেন্ট ভেরিফাইড স্ট্যাটাস, আমাদের কানেক্ট কয়টা খরচ হবে এই প্রপোজালটা পাঠানোর জন্য সেটা, রাইট। এবং এর আগে আমি কি বলছি, জব সার্চের ক্ষেত্রে আমরা জব সার্চের ক্ষেত্রে রিসেন্ট গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কোনগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করব? রিসেন্ট গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবং এখানে কি কি বিষয় আছে এখান থেকেই দেখা যায় অনেক কিছু, এটা প্রোফাইলে ঢুকিয়ে দেখতে হবে বিষয়টা এরকম না। পেমেন্ট ভেরিফাইড আছে, কি পরিমাণ খরচ করছে, কোন জায়গা, তাও দেখা যাচ্ছে। প্রপোজালের লিমিট এখানে দেওয়া আছে 5 to 10, এখানে বেশিরভাগই কিন্তু 5 to 10, এখানে কত 20 to 50, কিছু কিছু জায়গাতে লিমিট দিয়ে রাখছে, ইউনাইটেড স্টেট পেমেন্ট ভেরিফাইড এত টাকা খরচ করছে। এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাই, এমন না যে ভিতরে ঢুকে দেখতে হবে, বাইরে থেকেও আমরা দেখতে পাই। তো আপনি যদি ওইটুকু পরে বুঝে মনে হয় আরো পড়বেন বা দেখবেন, তাহলে আপনি ঢুকেন, তাহলে দরকার নেই, ইজি। আমরা অনেক পুরনো গুলা অ্যাপ্লাই করার দরকার নাই, লাইক 2 দিন 3 দিন পার হয়ে গেছে, ওই ধরনের জবের ক্ষেত্রে বা জব পোস্টের ক্ষেত্রে এদেরকে কভার লেটার পাঠানোর দরকার নেই, ওগুলো অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। শুধু শুধু আপনার মানে আপনার কানেকশনটা নষ্ট হবে এমন কোন স্টেপ নেওয়া যাবে না, কানেকশনটা লস লস করবেন এটা যেন না হয়। চাইলে আপনি ফিল্টারিং করে খুঁজতে পারেন, এই যে এখানে 8 কানেক্ট, এতগুলো জব পোস্ট আছে, সো এইভাবে করে খুঁজতে পারেন, 4টা বা তার নিচে আছে, এই দুইটা মিলে আপনি খুঁজতে পারেন, খুঁজে দেখবেন এর মধ্যে রিসেন্ট কোনগুলো আসে। তবে এমন যেন না হয় যে বললাম যে আজ থেকে 2 দিন পরের জবে আপনি অ্যাপ্লাই করছেন, যেখানে অলরেডি অনেকেই প্রপোজাল পাঠাইছে, এদের গুলো অ্যাপ্লাই করার দরকার নাই, এটা মাথায় রেখে নেবেন। ওকে, এবার আসেন প্রপোজাল লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। আমরা এখানে একটা গুগল ডক্স 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 ডক্স, আচ্ছা ডকে না গিয়ে আমরা ডকেই যাই, docs.google.com। এই, এটা কিন্তু সামনে নিয়ে আসি। ওকে, আমাদের কাজটা কি এবার আসেন, আমরা যখন ক্লায়েন্টের কাছে প্রপোজাল পাঠাতে যাব, অবশ্যই হ্যালো হাই গ্রিটিংস যেটাকে আমরা বলি, গ্রিটিংস তো আমরা বুঝি তাই না, সো আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। কি প্রবলেম? ওকে, সো আমরা ক্লায়েন্টকে কি করব, গ্রিটিংস দেওয়ার ট্রাই করব। ক্লায়েন্টের নাম ধরে যদি বলতে পারেন, নামটা জানতে পারেন বেটার, যদি নামটা জানতে না পারে কিছু করার নাই। এখন আসেন, আমরা প্রপোজালের ক্ষেত্রে যখন আমরা পড়বো, বুঝছেন, আমরা তো পড়ে নিলাম, ভালো করে পড়বেন, একবার না, আমি বারবারই বলতেছি, কয়েকবার পড়েন, বুঝেন না লাগলে গুগল ট্রান্সলেট করেন, কিন্তু বুঝেন কি চাইছে, কিভাবে চাইছে। দিস, একটা লাস্টের কথা বলছে, দিস জব অফার পটেনশিয়াল ফুল টাইম এমপ্লয়মেন্ট বেসড অন রেজাল্ট, উই হোপ টু হেয়ার ফ্রম ইউ সুন অ্যান্ড লুক ফরওয়ার্ড টু বিল্ডিং এ লং লাস্টিং বিজনেস রিলেশনশিপ। এখানে বেটার সার্ভিস দিতে পারলে ও পার্মানেন্ট করে রেখে দিবে। যদিও নতুন আসছে, অনেক কিছু বুঝে না এই প্ল্যাটফর্ম সম্পর্কে, বাট আপনি যদি সার্ভিসটা ওকে বেস্ট দিতে পারেন তাহলে ও থেকে যাবে। এবং ও একটা এজেন্সি টাইপের কিন্তু সার্ভিস নিতেছে এখানে। কারেন্টলি সিকিং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট টু ওয়ার্ক ফর এ নিউ rapidly growing marketing agency. Candidates should be intermediate expert level and have knowledge and experience in at least three of the following topics. At least থ্রি অফ দ্য ফলোইং টপিক, এখান থেকে অ্যাটলিস্ট 3টা টপিকের উপর তার স্কিল থাকতে হবে।
ও নিয়ে নিতেছে হায়ার করে, কি কি এখানে বলে দিছে। এখন আপনার এর মধ্যে থেকে কোনটা কোনটা আছে, ইন ডেপথ এর নলেজ আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ইভেন আপনি মনে করেন এটা দেওয়ার পরে আপনাকে টপ করে নিয়ে নিবে, ও কনফার্ম এই ক্লায়েন্ট আপনার সাথে স্কাইপিতে, জুমে অথবা অ্যানাদার কোনো মেসেজিং প্ল্যাটফর্ম না, ভিডিও চ্যাটিং প্ল্যাটফর্মে বসে ইন্টারভিউ নিবে, ডিসকাস করবে। এবং এই ব্যক্তি যিনি এখানে জবের পোস্ট করেছেন কমসে কম 30 থেকে 60 মিনিটস আপনার সাথে কথা বলবে, কমসে কম। এটা 5-10 মিনিটের কাজ না, আপনার সাথে কমপক্ষে 30 মিনিট, এর বেশি হইতে পারে, 1 থেকে 1.5-2 ঘন্টা হইতে পারে। মিটিং করবে, কনফার্ম হবে, স্কিল সম্পর্কে জানবে, দেন হয়তো আপনাকে এটা এই কথার মধ্যেই তা বোঝা যায়। এখন যদি মনে হয় সবকিছু ওকে থাকে, আপনি পারবেন, ওই সাহস আছে, তাহলে একদম চোখ বন্ধ করে আপনি করুন, কোনো সমস্যা নেই। ওকে, যেটা আমি বলতেছিলাম যে আমরা যখন জব পোস্ট, আমরা যখন কভার লেটার লিখতে যাব, কভার লেটারের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা একটা গ্রিটিংস জানাইলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি আমাদের, ফার্স্ট কাজ তো আমাদের এটা গেল, সেকেন্ড কাজ হচ্ছে আমরা যখন কভার লেটারের মধ্যে এটা লিখবো, লিখার পরে আমাদের ওকে বুঝাইতে পারতে হবে যে ও আসলে কি চাইতেছে, আমি ওকে কি বলবো। ও কি চাইতেছে, আমি ওকে কি বলবো। যেমন এখানে দেখেন আরো অনেক কিছু বলতেছে, আমরা যদি এগুলো একটু পড়ে নিই। সোশ্যাল মিডিয়া, অ্যাডস, ই কমার্স, স্টোর, শপিফাই, এখানে তেমন কিছু নাই। এখানে আবার অনেক কিছু বলছে, ইন ডেপথে বলছে। ওকে, প্রফেশনালি কাজ করে তো তাই এখানে ইন ডেপথে বলছে। তো আমি যদি একটা নিয়ে ব্যাখ্যা দিই, তা উনি হচ্ছেন কি চাচ্ছেন, একজন এক্সপার্ট চাচ্ছেন, রাইট? কি চাচ্ছেন, একজন এক্সপার্ট চাচ্ছেন। তাহলে আমার এখানে উপরের 2 থেকে 3 লাইন ম্যাক্স, যত কম হবে ভালো, ওইটাই লিখতে হবে। কেন লিখতে হবে জানেন? একটা এক্সাম্পল যদি দেই, এখানে আমরা জব পোস্ট যখন দেখতেছি, সবগুলো লেখা কি দেখা যায়? মোরে ক্লিক করে আমাকে দেখতে হবে, রাইট? এখানে ঠিক সেম না? ক্লায়েন্টের কাছে যখন আমরা কোনো প্রপোজাল পাঠাই, সে কি দেখতে পাবে? ঠিক সেম ভাবে আপনার টাইটেলটা দেখতে পাবে, আর আপনি কোন কথাটা বলছেন সেটা দেখতে পাবে। ও এরপরে ডিসিশন নিবে এই মোর অপশনে ক্লিক করে পুরোটা পড়বে নাকি পড়বে না। তার মানে আপনার এই অংশটুকু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। তরিকুল, স্যার এই যে টাইটেলটা দেখতে পারবে, এটা কি আমাদের প্রোফাইলের টাইটেলটা শো করবে বাইরে গেছে? ডেফিনেটলি আপনার হেডলাইনটা, জি স্যার, ওকে। হেডলাইনটা অনেক ইম্পর্টেন্ট। হেডলাইনটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্যই হেডলাইনটা গুছায় লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে, তার মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। কারণ ওই হেডলাইনের উপরে বেস করে আসলে বাকিটার দিকে ও কনসেন্ট্রেশন যাবে। আপনি ওর কনসেন্ট্রেশন আটকাইতে পারবেন হেডলাইন দিয়া, দেন হচ্ছে ওই যে প্রপোজালটা পাঠাইছেন সেটা। তাহলে হেডলাইনটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ইভেন আপনার হেডলাইনের পরে যখন এই যে এটা পড়বে, ও মোর অপশনে ক্লিক তখন পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত এটা পড়ার পরে ওর কাছে মনে হবে যে আমি আরো বাকিটা পড়ি। তো এই জন্য এখানে আপনি মানে ভিতরে কি লিখবেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটুকু লেখা ওকে আটকাইছেন কিনা। কারণ ওর কাছে সিরিয়ালি এরকম অনেকগুলো আসবে, তো ও তো সবগুলো একটু একটু করে চোখ বুলাতে থাকবে। চোখ বুলাতে গিয়ে যেখানে চোখ আটকায় যাবে, মনে রাখবেন ও চোখ আটকায় গেছে মানে হচ্ছে ও আসবে। ঠিক আছে, সেই জন্য 2 থেকে 3 লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে। আমরা হ্যালো বলছি না, হ্যালো বলার পরে ওর ডিমান্ড কি, ও কি চায় সেটা। স্যার অনেক জায়গায় দেখছি যে হচ্ছে আপনার স্টার্টিং এ নিজেদের হচ্ছে ওই যে নেম, তারপর হচ্ছে ইমেল দেওয়ার পর ক্লায়েন্টের নেম, কোম্পানি নেম, এগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছে। তো আমি কি হেডিংটা আগে দিয়ে দিব, মানে গ্রিটিংসটা আগে দিব না ওইগুলো আগে দিব হেডার হিসেবে? ওকে, এখানে এটা দেওয়ার পরে আমাদের কাজ কি, আমি আমার কাজ বলতেছি। এটা আমি লিখছি, লেখার পরে ফর এক্সাম্পল ও এখানে কি বলছে, ও একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট চাইতেছে, রাইট? বলেই তো দিছে, যার কিনা এই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইনডেপথ এক্সপার্ট লেভেলের নলেজ থাকতে হবে। এই কথাটা ধরেই আমি সুন্দর করে লিখে দিব। কি লিখবো? হ্যালো, ইউ নিড এ ডিজিটাল টিং স্পেশালিস্ট চাইছে নাও, তাহলে ওই কথাটাই বলবো। ও চাইছে স্পেশালিস্ট কিন্তু আপনি বলতেছেন এক্সপার্ট, নো। ও যা চাইছে আমি ওরা তাই দিব, ও যা চাইছে আমি ওরা কি দিব, তাই দিব। ইউ নিড এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট,
স্পেশালিস্ট হু ইজ, কি বলছে এখানে পড়ে নিই আমরা একটু, হু ইজ এক্সপার্ট, হু ইজ এক্সপার্ট, এইবার এই লাইনটা, এই যে লাইনটা সুন্দর করে বসাই দিবে। কি বলবো খেয়াল করে দেখেন, ইউ নিড এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হু এক্সপার্ট, আবার এটা কি আসবে, expert level and have knowledge and experience in at least, এই যে কথাটা আমি বলছি ওর সাথে মিলায়া, তার মানে কি ও বুঝবে আমি এটা পড়ছি, এক। দুই, ওর অ্যাটেনশন নেওয়ার জন্য যে ও যা চাইতেছে আমি তা ওকে বলবো। এখন ওই ফলোইং টপিকস বলতে কি, ওই টপিকস সবগুলো দেওয়া দরকার নাই। ও কি বলছে এখান থেকে, যে এখান থেকে যে কোনো তিনটা, at least 3 of the following topics। এখন এখানে কি করবে, ফলোইং টপিকস এর কথা বলছে না, ফলোইং টপিকস, তাহলে তখন আপনি এখানে তিনটা, আপনি যেটাতে যেটাতে বেস্ট সেটা সেটা আপনি দেন। ফর এক্সাম্পল আপনি এই তিনটাতে বেস্ট, রাইট, এই তিনটাতে কি আপনি বেস্ট, তাহলে এখন আমি কি বলছি ওকে, ইউ নিড এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হু এক্সপার্ট লেভেল এন্ড হ্যাভ এক্সপিরিয়েন্স and experience in at least 3 of the following topics। এই যে ফলোইং টপিকস এর কথা বলছে, পুরোটা যদি আপনি দিতে চান দিতে পারেন, তবে পুরোটা না দিয়ে আমরা এখানে সাজায় লিখবো এভাবে যে আমরা এখানে বা আমি এখানে এই তিনটে বিষয়ে আরো অনেক বেশি এক্সপার্ট, অথবা আই হ্যাভ, এখানে আমি এভাবে দিতে পারি, ব্যাস। এবার এগুলোকে একটা লাইনে নিয়ে আসবো, কমা দিয়ে দিয়ে একটা লাইনে নিয়ে আসবো, দ্যাটস ইট। ওকে, ও তিনটার কথা বলছে, যে কোনো তিনটা, আমার এই তিনটা কি এটা আছে, আমার এই তিনটা কি নলেজ এর মধ্যে আছে, রাইট। আরো কিছু বলছে কিনা দেখেন, তাহলে এখানে পড়তে হবে, আমাকে বুঝতে হবে যে আরো কিছু চাইছে কিনা। ওকে, চাই নাই। এরপরে এই যে মূল কথাটা বলছেন না, মূল কথাটা বলার পরে তারপরে এবার আপনি ওকে বলতে পারেন যে আপনার যদি কোনো প্রপোজাল, মানে আপনার যদি কোনো ইয়া থাকে, প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টের কথা বলতে পারেন। আপনার যদি কোনো প্রজেক্ট থাকে, আমি এখানে স্টেপ ভাগ করে দিতেছি। প্রথমে হচ্ছে আপনার স্টেপটা কি থাকবে, গ্রিটিংস, ওকে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি থাকবে, ওকে, 2 নাম্বার যেটা থাকবে, আমরা গ্রিটিংস দেওয়ার পর এবার আপনার প্রজেক্ট যেটা আপনি ডান করছেন, প্রজেক্ট, প্রজেক্ট স্যাম্পল, রাইট। তাহলে এখানে আপনি আপনার যে কোনো প্রজেক্ট কমপ্লিট করছেন সেটা সুন্দর করে বলে সেই প্রজেক্টে কি করবেন, একটা স্যাম্পল দিবেন। আমার কথা কি বুঝছি? এরপরে আপনার যদি এই প্রজেক্ট স্যাম্পলের পরে আপনার কোনো পোর্টফোলিও থাকে, আপনি তো স্যাম্পল দিচ্ছেন যে আমি রিসেন্টলি এই কাজগুলো করছি, রাইট। এরপর যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে এটার সাথে রিলিভেন্ট, যেটা আপনি শো করাতে চান, চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নেই। কিন্তু এখানে প্রাইভেট কোনো লিঙ্ক দিবেন, সোশ্যাল মিডিয়া কোনো দিবেন, এমনটা যেন না হয় যে ভাই আপনি আমার লিঙ্কডিনে খুঁজেন, আমার ফেসবুকে খুঁজেন, এটা করবেন না। এখানে প্রজেক্ট স্যাম্পলের কথা বলবেন, প্রজেক্ট স্যাম্পলের লিঙ্ক দিলেন, রাইট। এবার যেখানে নিজের পোর্টফোলিও আছে, যেখানে আপনি এই টাইপের অনেক কাজ করছেন, সেই টাইপের লিঙ্ক দিবেন, ইয়োর
ওকে, যদি দরকার পড়ে দিবেন, না তো দরকার নাই। ক্লিয়ার? এরপরে আপনি 4 নম্বরে গিয়ে কি করবেন, এবার আপনি একটু ডেসক্রাইব করবেন। ওকে, এরপরে আপনি ডেসক্রাইব করেন আপনার কোনো কমিটমেন্ট যদি থাকে, কোনো কমিটমেন্ট, আপনি ওকে কিভাবে সার্ভিস দিবেন, কি সার্ভিস দিবেন, আপনি কিভাবে দিবেন, এই কথাগুলো আপনি চাইলে ওকে বলতে পারেন। ওকে আপনি আশ্বস্ত করতে হবে আপনি ওকে কতটুকু সময়ের মধ্যে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন। যদি আপনার কাজে কোনো প্রবলেম হয়, আপনি ওকে রিভিশন দিবেন কিনা, এই কাজটা সফল হওয়ার জন্য তাকে আপনি কি পরিমাণ হেল্প করবেন, এটা বলবেন। এই 4টা সেগমেন্টে আপনার কভার লেটারটাকে ভাগ করবেন। এক, গ্রেটিংস, যেটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ওখানে 2 থেকে 3 লাইনের মধ্যে ও কি চাইছে, কিভাবে চাইছে, কি চাইছে সেটা বলে ফেলা। 2, আপনি যে কাজটা করছেন, পারছেন, বা এই টাইপের কাজ আপনি করছেন, অনেকগুলো কমপ্লিট করছেন, তার স্যাম্পল থাকবে, অবশ্যই স্যাম্পল দিতে হবে, যেটা আপনি বলছেন আমি এটা পারি। প্রমাণ কি, মুখের কথায় বললেই হইলো? তার স্যাম্পল দিয়ে দেওয়া, স্যাম্পলের লিঙ্ক দিয়ে দেওয়া। 3, এবার আপনি যে এই টাইপের কাজ আরো করছেন, বা আপনার যে আরো কাজের ভ্যারিয়েশন আছে, কারণ আপনার প্রোফাইলের মধ্যে আপনি অনেক কিছু বলছেন না, এই 3টার বাইরেও তো আপনি অনেক কাজ করেন, যেহেতু আপনি প্রোফাইলটা সাজাইছেন, তাই না? তাহলে এবার আপনি আপনার প্রোফাইল মানে পোর্টফোলিও, যেটা অ্যানাদার কোনো প্ল্যাটফর্ম, একটা ওয়েবসাইটও হইতে পারে আপনার, সেই লিঙ্কটা দিয়ে দেওয়া, যেটার মধ্যে হচ্ছে উনি গেলে আপনার এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবে। আপনি যদি না থাকে একটা ব্লগ সাইট বানায় ফেলতে পারেন, যেখানে আপনার সম্পর্কে জানতে পারবে, আপনার পোর্টফোলিও সম্পর্কে জানতে পারবে। ডিজাইন করে থাকলে ডিজাইন রিলেটেড প্ল্যাটফর্ম গুলোতে আপনি আপনার লিঙ্কটা দিবেন, বিহাইন্স হোক, ড্রিবেলের হোক, বা আদার্স কোনো প্ল্যাটফর্ম হোক, অর্থাৎ এগুলো দেওয়া যাবে প্রজেক্টের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে কি, ডেসক্রাইব ইউর কমিটমেন্ট অর আদার্স স্পেশাল কিছু থিংস বা স্পেশাল কিছু বিষয়, যেগুলো ক্লায়েন্ট মানে ক্লায়েন্টকে মোটিভেট করবে আপনাকে কাজ দেওয়ার জন্য। ধরেন একজন ব্যক্তির কাজ আপনি করে দিবেন, এখন আপনি ও যেন টাকাটা কোনোভাবে রিটার্ন না নেয়, এটার জন্য কি করতে হবে, রিভিশন দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার কাজে প্রবলেম হতেই তো পারে না? ওকে একটা জিনিস আশ্বস্ত করতে হবে যে তুমি কাজটা নিয়ে টেনশন করার দরকারই নেই, তোমার ফুল রিভিশন আমি দিব, যতক্ষণ পর্যন্ত তোমার এটা কমপ্লিট না হবে আমি আসি, টেনশনের কোনো কারণ নেই। এই যে ওকে এটাতে আশ্বস্ত করতে হবে, তাহলে কি হবে জানেন, ওই ক্লায়েন্টটা আপনার প্রতিও লয়াল থাকবে, কারণ সে দেখবে আপনি তার প্রতি, তার কাজে লয়াল, তার প্রবলেমটাকে আপনি আপনার প্রবলেম হিসেবে নিতেছেন, আপনি টাকার দিকে তাকাইতেছেন না, সময়ের দিকে তাকাইতেছেন না, আপনি প্রবলেমটাকে ফোকাস করতেছেন। এই ক্লায়েন্ট গুলো পার্মানেন্ট হয় যদি আপনার কভার লেটারের ধরনটা এরকম হয়। এই ব্যক্তিগুলোই আপনাকে হায়ার করবে। কেন? এখানে 2টা টোপ আছে, ফার্স্ট আর লাস্ট। মাঝখানে এগুলো কিছুই না আসলে অ্যাকচুয়ালি। ফার্স্ট আর লাস্ট মানে হচ্ছে শুরুটা করছি ও কি চাইছে, কেমন চাইছে। আমি মিস্টার মাসুদ রানা, আমার আমার এই স্কিল আছে, আমি সব পারি দুনিয়ার, এগুলো না ভাই, এগুলো দরকারই নেই। এখানে আমি দিব সিম্পল ওয়েতে, একদম সিম্পল। তুমি ভাই এটা চাইছো, আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, আমার যে এক্সপিরিয়েন্স আছে এই হলো আমার প্রজেক্ট স্যাম্পল, তুমি আমার স্যাম্পল গুলো দেখো। তুমি এই স্যাম্পল গুলো দেখে অনেক কিছু বুঝতে নাও পারতে পারো, ফাইন, তুমি আমার পোর্টফোলিও ভিজিট করে আসো, যাও। আমার পোর্টফোলিও ভিজিট করলে তুমি আমার সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে। ও যখন ঘুরে টুরে আসলো, এবার ডিসক্রাইব করে ফেলতেছি, তোমার কাজ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। 3 দিনের কাজ দিছো, 30 দিন তোমার রিভিশন দিয়ে দিব লাগলে, যতক্ষণ পর্যন্ত প্রবলেম সলভ না হবে আমি তোমার সাথেই আছি, এই প্রজেক্ট ছাড়া কোথাও যাইতেছি না। পেমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, মানে মোট কথা হচ্ছে আপনার কাছে টাকাটা কোনো ম্যাটারই করে না, আপনি কাজের মধ্যে অনেক বেশি ডেডিকেটেড। ফরেন পিপল এটাই পছন্দ করে, কারণ টাকা ওদের কাছে ম্যাটার না, ওরা আপনারা দিয়ে ভাষায় দিতে পারবে, ও কাজটা পারফেক্ট হইতে হবে, এটা ওর কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আপনি টাকার দিকে তাকাইতেছেন না,
আপনি কাজের দিকে ফোকাস করতেছেন, ওকে আপনি এটা বুঝাইতেছেনও, আপনি করতেছেনও। তাই টাকা নিয়ে কোনো বার্গেনিং, কোনো কথা বলা বা কিছুই নেই। কথা কি বুঝছেন? যদি আপনার কভার লেটারের মধ্যে এগুলো প্রকাশ করাতে পারেন যে আপনি একটা ডেডিকেটেড পারসন তার কাজের জন্য, 100% এই কভার লেটারই আপনার কাজও দিবে। এবং আমি যেটা বলছি যে কভার লেটার পড়ার পরে ও যেন আপনার কাছে ছুটে আসে, কভার লেটারটা ওরকম করে বানাইতে হবে। সো এক পেজের মধ্যে সেই বিষয়গুলোকে ডেসক্রাইব করবেন, শেষ। ওকে, এইখানে গুগলে অনেক ফরম্যাট পাবেন, অনেক কিছু পাবেন। এগুলো হচ্ছে কভার লেটারের সিক্রেট, যেগুলা ওই ফরম্যাটের মধ্যে নাই। শিমু যেটা রেডি করছেন, এই কভার লেটার যুগের পরে যুগ দিলেও জীবনে কোনোদিন কাজ আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ ওই যে গুগল থেকে আপনি বাইর করে নিয়ে আসছেন, তা আপনার মতো তো অনেকেই বাইর করে নিয়ে একই জিনিসই মানুষ মানে ক্লায়েন্টকে দিবে। আর ক্লায়েন্টকে যখন এই টাইপের জিনিসগুলো দিবে, মানে আমরা গুগল থেকে নিয়ে যখন ক্লায়েন্টকে দেই, তখন ক্লায়েন্ট এই কমন জিনিস পাইতে পাইতে বুঝে যে ও কপি পেস্ট করে নিয়ে আসছে। বাট এটা ডিফারেন্ট, এটা কপি পেস্ট হবে না। কারণ এটা কি, ওকে ভাবাইতেছেন আপনি যে আসলে আপনি কাজটা কেন দিবেন, কিভাবে দিবেন। ওর স্যাম্পলও ঘুরাইতেছেন, প্রোফাইলও নিয়ে ঘুরাইছেন, এবং আপনি ওকে কমিটমেন্ট দিয়ে ফেলছেন। দ্যাটস ইট। সুন্দর করে যদি এটা কভার লেটার মেক করতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিট দিবে। আরেকটা কথা, আমরা যখন সরি আমরা যখন কভার লেটার রেডি করতে যাব, তখন কভার লেটারের মধ্যে এই বিষয়গুলো তো অবশ্যই তুলে ধরবো, এতে যেন ভুল না থাকে। কেউ যদি মনে হয় আমি গুগল ট্রান্সলেট করে নিব, আপনি ট্রান্সলেট করে নিতে পারেন। কভার লেটারটা ডিরেক্ট এই ইসে না লিখে গুগল ট্রান্সলেটরে ইউজ করেন। কেন বললাম? কারণ আপনি যখন কভার লেটারটা লিখতে যাবেন, তখন এমনও হয় অনেক সময় যে আপনি গুগল ট্রান্সলেটে না লিখে নিজের মতো করে লিখছেন, এতে কিছু ভুল আসতে পারে বা ভুল হতে পারে, এতে কিছু ভুল আসার চান্স থাকতে পারে। এটা যেন না হয়। আর 5 নাম্বার যেটা হচ্ছে আমাদের এন্ড, যেটাকে বলা হয় কনক্লুশন, বা আমাদের কি বলে, আমাদের সম্পর্কে বলার। যেমন এভাবে লিখতে পারি, আই অ্যাম ওয়েটিং ফর ইয়োর রেসপন্স or reply. Okay. থ্যাংক ইউ দিলেই হয়। থ্যাংক ইউ সাথে একটু রিগার্ডসও দেন, আপনার নাম দেন। আপনি কি ডিজিটাল মার্কেটার না, বা আপনি কি স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বলেন। ও যেটা বলছে ওটা দিয়ে শুরু করছে, ওটা দিয়ে শেষ করছে। অর্থাৎ আপনার টাইটেলে যেটা আছে আর কি, টাইটেলে কি লিখছেন আপনি জানেন। ওকে, যেটা দিছেন সেটা। অর্থাৎ লাস্টে হচ্ছে কি, আমাদের গ্রেটিংস দিয়ে শুরু করলাম, কনক্লুশনে আমি শেষ করলাম। এভাবে করে আপনি আপনার কভার লেটারটাকে সুন্দর করে কি করবেন, গুগল ডক্সে আগে লিখবেন, কোনো ভুল আছে কিনা, গ্রামাটিক্যাল কিছু মিস্টেকস আছে কিনা সেটা দেখবেন, দেন হচ্ছে কি পাঠাবেন। কথা কি বুঝছি? ওটা আছে কিনা, কি অবস্থা আছে ওটা দেখে দেন পাঠাবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, যখন আমরা কভার লেটার পাঠাতে যাব, কিছু অপশনাল বিষয় থাকবে। যখন আপনি কভার লেটার পাঠাবেন, কিছু অপশনাল বিষয় থাকবে। অপশনাল বিষয়গুলো আপনি অ্যাভয়েড করার ট্রাই করবেন। লাইক এমন হইতে পারে যে আপনি, ওরা বলতে পারে যে এটাকে আমি বুস্ট করে দিব, আপওয়ার্ক থেকে, আপওয়ার্ক মার্কেটিং আর কি, যে আমি তোমার এটাকে বুস্ট করে দিব তুমি যদি এত টাকা খরচ করো। কত টাকা? বিডিং সিস্টেম থাকে না অনেক সময়, বিডিং সিস্টেমের মতো আর কি। অর্থাৎ তোমারটা ফার্স্ট প্লেসে যাবে, সেকেন্ড প্লেসে যাবে, থার্ড প্লেসে যাবে তুমি যদি এতগুলো কানেকশন খরচ করো। কথা কি বুঝছেন? সো আমরা যখন পাঠাতে যাব, আমরা ট্রাই করব প্রথমে, যেহেতু আমাদের কানেকশন খুবই কম থাকে, আমরা নর্মাল বা ন্যাচারাল ওয়েতে পাঠানোর জন্য আমাদের এই বুস্ট টাইপের জিনিসগুলোকে অ্যাভয়েড করা যাবে। যখন আপনি কিছু অর্ডার টর্ডার পাবেন অথবা কানেকশন বেশি থাকবে, তখন হচ্ছে কি আপনি
ওই বুস্ট টাইপের যদি কোনো ইনফরমেশন আপনার কাছে আসে, যেটা হচ্ছে কি আপনার এই প্রপোজালটাকে ক্লায়েন্টের কাছে আর একটু বেশি রিচ করাবে। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে ফার্স্ট প্লেসে বা সেকেন্ড প্লেসে বা থার্ড প্লেসে যেন আপনার প্রপোজালটা ক্লায়েন্টের কাছে শো করে, সেটাকে বোঝানো হয়। তখন আমাদেরকে আমাদের যে কানেকশন গুলো আছে, এই কানেকশন গুলো আমাদেরকে বেশি খরচ করতে হয় বুস্ট করানোর জন্য। ওকে, তো এই জন্য প্রথম অবস্থা আমরা অপশন গুলোকে একটু অ্যাভয়েড করা ট্রাই করি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকে প্রপোজাল পাঠানোর তরিকা, বা প্রপোজাল কিভাবে পাঠাবো, কাকে পাঠাবো, কোন সময় পাঠাবো, কি দেখে পাঠাবো।